এসএসসি প্রসেস ব্যাচ শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি শিখাবো এক নজরে সমাস। ঠিক আছে, তুমি 5 মিনিট সময় দাও, দেখবা যে তোমার কাছে সমাসটা ক্লিয়ার হয়ে গেছে। তো দেখো, সমাস সমাস অর্থ কি? সমাস হলো সংক্ষেপণ। সমাস হলো কি? সংক্ষেপণ। এখানে অনেকগুলো পদ মিলিত হয়ে এক পদে হবে। ঠিক আছে, সংক্ষেপ হবে। যেমন দেখো, আমি ধরো এখানে নিলাম যে জমা এবং খরচ। জমা এবং খরচ, এখানে জমা একটা পদ, এখানে খরচ একটা পদ। এই যে একাধিক পদ মিলিত হয়ে কি হচ্ছে? সংক্ষেপ হয়েছে জমা খরচ। ঠিক আছে, যে একাধিক পদ মিলিত হয়ে যে এক পদীকরণ আর সংক্ষেপ হওয়া, এটাই হলো সমাস। ঠিক আছে, এই সমাসের এই যে জমা, এটা হলো পূর্বপদ আর খরচটা হলো পরপদ। ঠিক আছে, এটা তোমরা জানো। জমাটা হলো পূর্বপদ আর খরচটা হলো পরপদ। ঠিক আছে, তো সমাস তো তোমরা জানোই যে 4 প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারায়, তারপরে তৎপুরুষ সমাস, বহুব্রীহি। আমার যে আরো দুইটা যে সমাস ছিল, যেমন দ্বিগু, দ্বিগুটা হলো কর্মধারায়ের মধ্যে আলোচনা করা হয়, তারপরে অবয়ভাব সমাসটা, এগুলোকে বাদ দেওয়া হয়েছে। তো আমরা দেখব, তো আমরা চেনার উপায় দেখো, দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসটা আমরা কিভাবে চিনব? তো দ্বন্দ্ব সমাসে দেখবা যে এই যে দুটো পদ, পূর্বপদ এবং পরপদ, এটা হলো একই বিভক্তি থাকবে। ঠিক আছে, একই বিভক্তি থাকবে এবং দুটার মানে থাকবে। ঠিক আছে, জমার একটা মানে আছে, খরচের একটা মানে, দুইটা যে পদ বা একাধিক পদ যেটা থাকবে দ্বন্দ্ব সমাসে, সেখানে পূর্বপদ পরপদের সমান অর্থ থাকবে এবং একই বিভক্তি থাকবে। ঠিক আছে, যেমন জমার একটা মানে রয়েছে জমা, খরচের একটা মানে রয়েছে, অর্থ রয়েছে। তারপরে দেখো একই বিভক্তি, এখানে জমা শূন্য বিভক্তি, খরচ শূন্য বিভক্তি। ঠিক আছে, তখন তুমি এটা বলবা হলো দ্বন্দ্ব সমাস। তারপরে দেখো অলুক, অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্বটা কি? অলুক বলতে কি? এখানে আমাদের বিভক্তি লোপ পাবে না। অলুকের ক্ষেত্রে কি হবে? বিভক্তি লোপ পাবে না। তো দেখো হাতে কলমে, এখানে দেখো হাতে কলমে, এখানে হয়েছে কি? হাতে কলমে বিভক্তি লোপ পায়নি। দেখো একই বিভক্তি এ। ঠিক আছে, এখানে কি রয়েছে? এ বিভক্তি, এটা হলো কি? সপ্তমী বিভক্তি। এখানেও কি? এ বিভক্তি। ঠিক আছে, দুইটা পূর্বপদ এবং পরপদ কি রয়েছে? সপ্তমী বিভক্তি, একই বিভক্তি। তাহলে সেটাই কি হবে? দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো আমরা কর্মধারয় সমাসটা শিখি। কর্মধারয় সমাস, তো আমরা এখানে কিন্তু দ্বন্দ্ব সমাসে কি হবে? দুইটা পদের অর্থের প্রাধান্য পাবে, মানে সমান অর্থ দেবে। ঠিক আছে, দুইটা পদের। তো আর এর সাথে বিপরীত রয়েছে হলো বহুব্রীহি। বহুব্রীহি হলো পূর্বপদ এবং পরপদের কোনোটারই অর্থের প্রাধান্য দিবে না। ঠিক আছে, এর হলো বিপরীত। এটা হলে দুইটা পদেরই কি হবে? সমান অর্থ দিবে। আর বহুব্রীহি সমাসে মানে পূর্বপদ এবং পরপদের অর্থের কোনো প্রাধান্য থাকবে না, মানে অন্য একটা অর্থ দিবে বহুব্রীহির ক্ষেত্রে। তো আমরা দেখি পরপদের অর্থের যেগুলো প্রাধান্য দেয় সেই সমাসগুলো দেখি। তো দেখো দ্বিত, আমরা মনে রাখবো হলো দ্বিত। দ্বিতে হলো দ্বিগু, দ্বিগু কর্মধারায়। তারপর ততে হলো তৎপুরুষ সমাস, আর হলো কতে হলো কর্মধারায়। তাহলে দ্বিতে হলো দ্বিগু কর্মধারায়, আর ততে হলো তৎপুরুষ, আর কতে হলো কর্মধারায়। এই যে দ্বিত, এগুলো হলো অর্থে পরপদ। ঠিক আছে, পূর্বপদের অর্থের প্রাধান্য দিবে না, দিবে হলো পরপদের অর্থের প্রাধান্য দিবে। তো দেখো এটা মনে রাখবা। তারপরে কর্মধারায়, আমরা কর্মধারায় সমাসগুলো আমরা কিভাবে চিনব? প্রথমে আমরা দেখি দ্বিগু কর্মধারায়। দ্বিগু কর্মধারায় চেনার উপায় হলো যে এখানে সংখ্যা থাকবে পূর্বপদে কি থাকবে? সংখ্যা থাকবে। দেখো পূর্বপদ হলো কি? পূর্বপদ হলো 4, এটা হলো সংখ্যা। ঠিক আছে, সংখ্যা। তারপরে হলো রাস্তা, পরপদ হলো রাস্তা। তাহলে এখানে দেখো সংখ্যাকে এখানে আমাদের অর্থের প্রাধান্য দিতেছে কি? রাস্তাকে। ঠিক আছে, পরপদ হলো রাস্তা, এখানে রাস্তাটাকে মেইন মানে প্রাধান্য দেওয়া হচ্ছে, পরপদের অর্থের প্রাধান্য দেওয়া হচ্ছে। তো এই জন্য এটা হবে দ্বিগু কর্মধারায়। ঠিক আছে, তারপরে দেখো উপমান। উপমান কর্মধারায় চেনার উপায় হলো, যদি এই যে আমাদের হলো যেটা কাজল, যদি সত্য ঘটনা হয়, যদি সত্য ঘটনা হয় আর যে বস্তুটা রয়েছে তার গুণটা যদি তার পরেই থাকে, এটা একটা চেনার উপায়। ঘটনাটা যদি সত্য হয় অথবা যে বস্তুটা দেওয়া রয়েছে তার গুণটা যদি তার সাথেই দেওয়া থাকে, তাহলে সেটা হবে উপমান কর্মধারায়। দেখো কাজল কালো, কাজল দেখতে কেমন? কালো, তাহলে সত্য ঘটনা এটা একটা। আর কাজলের একটা গুণ কি? কালো। ঠিক আছে, কাজলের গুণটা দেওয়া আছে কালো, তো তখন এটা হবে কি? উপমান। আশা করি বুঝতে পেরেছো। তারপর উপমিত, উপমিত মানে কি? মিথ্যা ঘটনা। উপমিত মানে
মিথ্যা। তাহলে দেখো পুরুষ সিংহ, পুরুষ কখনো সিংহ হতে পারে না, এটা হলো কি মিথ্যা ঘটনা। ঠিক আছে, তো আমরা উপমানের ক্ষেত্রে ন্যায় কথাটা মাঝে থাকে আর উপমিতর ক্ষেত্রে ন্যায়টা শেষে থাকে। ঠিক আছে, দুইভাবে মাঝেও থাকে, দেখা যায় যে দুইটা ক্ষেত্রেই একই করা যায়, মাঝে থেকেও করা যায় উপমিতর ক্ষেত্রে, উপমানের ক্ষেত্রে মাঝে করা যায়। তো দেখো তারপরে আমরা শিখবো হলো রূপক। রূপকটা কি, মাঝখানে রূপ থাকবে, চেনার উপায়। ঠিক আছে, মাঝখানে কি থাকবে, রূপ থাকবে। ঠিক আছে, তো এটার চেনার উপায় হলো যে পূর্বপদ, যে এটা হলো কি পূর্বপদ, এটা হলো কি পরপদ। পূর্বপদ, পূর্বপদ যেটা রয়েছে সেটা দেখা যাবে না, পূর্বপদটা কি দেখা যাবে না, কিন্তু যে পরপদ যেটা রয়েছে সেটা দেখা যাবে। যেমন বিষাদ, বিষাদ বলতে মানুষের যে যে দুঃখ যেটা বুঝাইছে, যে ভারাক্রান্ত যেটা মনটা, ঠিক আছে, এটা আমরা দেখতে পারি না, বিষাদ। ঠিক আছে, কিন্তু সিন্ধু, সিন্ধু মানে হলো সাগর, বুঝে গেছে কি, তো এইটা আমরা কি দেখতে পারি। তাহলে দৃশ্যমান পূর্বপদটা যদি আমাদের দৃশ্যমান হয় না, হবে না, এটার ক্ষেত্রে অদৃশ্য প্রথম পূর্বপদ, আর দৃশ্যমান হবে পরপদ, তাহলে সেটা হবে কি আমাদের রূপক কর্মধারায়। ঠিক আছে, তারপরে আমরা শিখবো হলো, আমরা হলো বহু, আমরা এখন শিখি হলো তৎপুরুষ সমাস। তো তৎপুরুষ সমাসটা আমরা কিভাবে চিনবো, তৎপুরুষ সমাসটা হলো, তৎপুরুষ সমাসটা এখানে বিভক্তি লোপ পাবে। ঠিক আছে, বিভক্তি লোপ পাবে, বিভক্তি লোপ পেয়ে যে সমাসটা হয় সেটাই হলো তৎপুরুষ সমাস। তো এর ক্ষেত্রে আমাদের যে বিভক্তি রয়েছে সেই বিভক্তিগুলো আমাদের জানতে হবে। যেমন দেখো, যে কে রে থাকলে এটা হলো দ্বিতীয়া বিভক্তি, তার দ্বারা দিয়ে কর্তৃক থাকলে সেটা হলো তৃতীয়া, তারপরে হলো জন্য নির্মিতে এটা হলো চতুর্থ ক্ষেত্রে, তারপরে চেয়ে হইতে এটা হলো পঞ্চমী। ঠিক আছে, এটা র হলো ষষ্ঠী, তারপর এ অন্তস্থ এটা হলো সপ্তমী। ঠিক আছে, দেখো ছেলেকে ভুলানো, ছেলেকে ভুলানো, তাহলে এখানে দেখো ছেলেকে ভুলানো, তাহলে ছেলে ভুলানো এটা হলো আমাদের পূর্বপদ, এটা হলো পরপদ। তাহলে এই যে কে আসতেছে, কে, তাহলে কে হলো কি দ্বিতীয়া, তাহলে এখানে আমাদের সমস্ত পদে কেটা লোপ পেয়েছে, এই জন্য এটা হলো কি দ্বিতীয়া তৎপুরুষ। ঠিক আছে, তারপরে মধু মাখা, তো এই যে দেখো মধু দিয়ে মাখা, মধু দিয়ে মাখা, তাহলে দিয়েটা আমাদের কি হচ্ছে সমস্ত পদে লোপ পাচ্ছে, তার দিয়েটা কি তৃতীয় তৎপুরুষ। ঠিক আছে, তারপরে গ্রাম ছাড়া, তো এই যে পঞ্চমী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ চেনার উপায় হলো যদি মাইনাস হয়, যদি মাইনাস হয়, অপাদান কারক গুলো তোমরা যে শিখেছো, যদি মাইনাস হয়, যেমন গ্রাম ছাড় মানে গ্রামে ছিল এখন কি হয়েছে চলে গেছে, তাহলে কি মাইনাস হচ্ছে, তো এই জন্য মাইনাস হলে তাহলে সেটা হবে কি পঞ্চমী তৎপুরুষ। তারপরে আমাদের জন্য রয়েছে, জন্য হলে কি চতুর্থ, যেমন বিয়ে পাগল, বিয়ে পাগলটা কি হবে, কোন সমাস হবে, চতুর্থ তৎপুরুষ সমাস, যেমন কি বিয়ের জন্য পাগল। ঠিক আছে, এই যে যে বিভক্তি লোপ পেয়ে যে সমাসটা হয় সেটাই হলো তৎপুরুষ সমাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাসটা কি বললাম, যে পূর্বপদ এবং পরপদের অর্থের প্রাধান্য থাকবে না, অন্য একটা অর্থ দিবে, সেটাই হলো কি বহুব্রীহি। তো দেখো বহুব্রীহির মধ্যে দেখো সমাধিকরণ, সমাধিকরণ, সমাধিকরণ আমরা কিভাবে চিনব, এটার চেনার উপায় পূর্বপদ, পূর্বপদ হবে বিশেষণ এবং পরপদ হবে আমাদের বিশেষ্য। ঠিক আছে, পূর্বপদ বিশেষণ, পরপদটা হবে কি বিশেষ্য। যেমন এক গুয়ে, এক গো যা, এখানে গুয়ে বলতে হলে জেদ, জেদটাকে বুঝাইতেছে, জেদ। ঠিক আছে, এক গুয়ে বলতে জেদ। ঠিক আছে, জেদটা হলো কি আমাদের আমাদের বিশেষ্য, আর একটা হলো কি বিশেষণ। ঠিক আছে, আর একগুঁয়ে বলতে একটা মানুষকে, যে এগুলো হলো কি মানে 100 তার তার সিদ্ধান্তের উপর অটল, মানে কারো কারো মানে সিদ্ধান্তকে গুরুত্ব দেয় না, যে একগুঁয়ে টাইপের যে লোকগুলো আছে ওটাকে মিন করতেছে। তাহলে পূর্বপদ এবং পরপদ কোনটারই অর্থে প্রাধান্য দিচ্ছে না, দিচ্ছে আরেকটা মিনিং, সেটাই হলো বহুব্রীহি সমাস। এখানে সমাধিকরণ হলো পূর্বপদ থাকবে বিশেষণ, পরপদ হবে বিশেষ্য। যেমন এখানে আরেকটা দিয়েছি যে লাল পেয়ে, এখানে লালটা হলো আমাদের কি বিশেষণ, আর পেয়ে বলতে হলো শাড়ি। ঠিক আছে, পেয়ে বলতে শাড়ি বুঝেছে, এখানে পেয়েও বুঝাচ্ছে না, লালকেও বুঝাচ্ছে না, মিন করতেছে হলো শাড়িকে বুঝাইতেছে। ঠিক আছে, তো এই যে পূর্বপদটা আমাদের বিশেষণ, পরপদটা কি বিশেষ্য, এটা হলো আমাদের সমাধিকরণ। তারপরে দেখো ব্যাধিকরণ, তো ব্যাধিকরণটা পূর্বপদ এবং পরপদ বিশেষ্য হবে, পূর্বপদ এবং পরপদ কি হবে বিশেষ্য হবে। আর আমরা জানি কি বহুব্রীহি সমাস কি অন্য অর্থের প্রাধান্য দিবে, মানে পূর্বপদ পরপদ দিবে না। যেমন গোফ খেজুরে, গোপে খেজুরে যা, এখানে গোপে মানুষের গোপে খেজুর
এটা গোপে যে খেজুর এটাকে বুঝাইতেছে না, ঠিক আছে? গোপে খেজুর এটা বুঝাইতেছে, এটা নিতান্ত অলস ব্যক্তিকে বুঝাইতেছে, ঠিক আছে? অন্য একটা মিনিং দিতেছে। তো এই জন্য এটা হবে কি ব্যাধিকরণ, ঠিক আছে? তাহলে পদলোভী, পদলোভী মানে এই যে আমাদের সমাজ যে বাক্য রয়েছে এটা হলো আমাদের সমাস বাক্য। এই সমাস বাক্য থেকে পদ লোপ পাওয়াটাকেই বলা হয় পদলোভী, ঠিক আছে? তো দেখো এখানে দেওয়া আছে কি চিরন দাঁতি। তো চিরন দাঁতি, এখানে চিরন, চিরুনি বা দাঁত কোনোটাকে বুঝাইতেছে না। এটা পূর্ববৎ হলো চিরন, চিরুনির, আর হলো দাঁত হলো আমাদের পরপর। তাহলে চিরুনি এবং দাঁত কোনোটাই মিন করতেছে না। এই চিরন দাঁতি বলতেছে, বলতে বুঝাইতেছে হলো রাক্ষসী, রাক্ষসীকে মিন করতেছে, ঠিক আছে? তো এই জন্য এই যে পদ যে লোপ পাচ্ছে এই জন্য পদলোভী আর অন্য মিনিং দিতেছে, চিরন, চিরুনি বা দাঁতকে বুঝাইতেছে না, রাক্ষসীকে বুঝাইতেছে। এই জন্য এটা হবে কি আমাদের পদলোভী, বহুব্রীহি পদলোভী। তারপরে হলো ব্যতিহার। ব্যতিহার বলতে বুঝাইতেছে যে দুইজন কর্তা যদি একই কাজ সম্পূর্ণ করে, বুঝেছি কি একই কাজ সম্পূর্ণ করে একসাথে, তো সেটা হলো কি ব্যতিহার। যেমন কি হাতাহাতি, এই হাতাহাতি হাতে হাতে যে যুদ্ধ, এখানে হাতাহাতি বলতে আমাদের হাতকে বুঝাইতেছে না, ঠিক আছে? এটা কি বুঝাইতেছে, যুদ্ধ, অনেক অন্য একটা মিনিং বুঝাইতেছে, ঠিক আছে? এই যে একই সাথে কি মারামারির সময় কি দুইজন ব্যক্তি একই কাজটা কি মারামারির কাজটা করতেছে, একটা কাজ করতেছে, এজন্য কি ব্যতিহার, ঠিক আছে? আর এখানে হাতের কথা বুঝাইতেছে না, বুঝাইতেছে কি যুদ্ধের কথা বুঝাইতেছে, মারামারিটা যেটা বুঝাইতেছে, এই জন্য এটা হলো ব্যতিহার, বহুব্রীহি। তারপর কি অলুক, অলুক মানে কি বিভক্তি লোপ পাবে না, বিভক্তি কি হবে লোপ পাবে না। তো এখানে দেখে কানে খাটো, যে কানে খাটো, এখানে কানে খাটো যে এটা হলো আমাদের যে ব্যাস বাক্য, যে কানে খাটো যে সেটা হলো কি কানে খাটো। কানে খাটো বলতেছে কান খাটো, এটাকে মিন করতেছে না। কানে খাটো বলতেছে বধির, যে কানে কম শোনে, একে বুঝাইতেছে, ঠিক আছে? অন্য একটা মানে বুঝাইতেছে। এখানে কানে বা খাটো কোনটাই বুঝাইতেছে না, বুঝাইতেছে কি বধির, যারা কানে কম শোনে, ঠিক আছে? এটা হলো অলুক, আর এখানে বিভক্তি লোপ পায় নাই, ঠিক আছে? এই জন্য অলুক বহুব্রীহি। তারপরে দেখো সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহি কি, এখানে এটার পূর্বপদে সংখ্যা থাকবে, ঠিক আছে? এর পূর্বপদে কি থাকবে, চিহ্নের উপায় হলো সংখ্যা থাকবে, আর এটা কি তোমার অন্য একটা মানে দিবে। বহুব্রী মানে কি পূর্বপদ পরপদ অর্থ মানে কোনোটারই হবে না, অন্য একটা তৃতীয় একটা মানে চলে আসবে, ঠিক আছে? যেমন আমরা চতুর্ভুজ, তো চতুর্ভুজের ব্যাস বাক্য কি চার ভুজ যে ক্ষেত্রে, চার ভুজ যে ক্ষেত্রে, এখানে চার সংখ্যা, আর ভুজ বলতে হলো বাহু, ভুজ বলতে কি বুঝাইতেছে বাহু। তাহলে চার বা ভুজ কাকে বুঝাইতেছে না, বুঝাইতে হলো কি চতুর্ভুজকে বুঝাইতেছে, চতুর্ভুজকে বুঝাইতেছে, এই জন্য কি এটা সংখ্যাবাচক বহুব্রী, বহুব্রীহি। তারপরে দেখো সেতার, সেতার, সেতারের ক্ষেত্রে দেখো বলতে তিন তার যে যন্ত্রের, এখানে তিন সংখ্যা এবং যন্ত্র, এখানে যন্ত্র বা সংখ্যা এখানে কিছুই বুঝাইতেছে না, বুঝাইতেছে হলো কি সেতার, এটা হলো একটা বাদ্যযন্ত্রকে বুঝাইতেছে, ঠিক আছে? বাদ্যযন্ত্র। তো আশা করি তোমরা দ্বন্দ্ব সমাস, কর্মধারায় তৎপুরুষ এবং বহুব্রী সমাস বুঝতে পেরেছো। তো দেখা হবে আরেকটা নতুন একটা ক্লাসে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।